সবাইকে শুভ সময়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রতিদিনকার মতন আমি দস্তগীর জাহাঙ্গীর। আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আপনাকে আমাদের এই আজকের আয়োজনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে অপমান ও অবমাননা করা হচ্ছে, তা নিয়ে আপনার অভিমত কি? যারা বলে মগমবুদ্ধ শেখ মুজিবুর রহমানকে যারা আজকে ফেসিস্ট বলে, আমি খালি হাসি। ইতিহাস একদিন প্রমাণ করবে এই লোকটা যদি ফেসিস্ট হইতো তাহলে তো ওই সামরিক বাহিনীর ঘেরোয়ার মধ্যে থাকতো কোন জায়গাতে যেখানে তার কেশাগ্র স্পর্শ করার কোনো সাহস কোনো খুনির হতো না। কিন্তু বাঙালি জাতিকে বিশ্বাস করতে বলে একটা সাধারণ প্রাইভেট বাড়িতে যেখানে ঢিল মারলে পরে তার মাথার উপরে পড়বে সেইখানে থাকতেন বাঙালিকে বিশ্বাস করে। এত যদি অপরাধ প্রবণ মানুষ হইতেন আর ফেসিস্ট হইতেন তাইলে কি 32 নম্বরে এই বাড়িটাতে ঘুমাইতেন? কারণ এখন একদল লোক 54 বছর পরে আইছে। 54 বছর আগে যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, আওয়ামী লীগ আসুক, জিয়াউর রহমান আসুক, এরশাদ আসুক, বেগম খালেদা জিয়া আসুক, হাসিনা আসুক, যে আসুক, 54 বছরের প্রত্যেকেই স্বাধীনতাকে স্বীকার করেই মুক্তিযুদ্ধকে স্বীকার করেই দেশ পরিচালনা করছে ভুল শুদ্ধ মিলায়া। কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে আসছে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ আর বাংলাদেশ না। বাংলাদেশকে আর এখন স্বীকার করতে চায় না যারা দেশ চালাচ্ছে। প্রথম তো বলে ফেলছিল 71-এ কোনো যুদ্ধ হয় নাই, 71-এ বাইরে একটা গন্ডগোল হয়েছে, এটা বাদ দাও। আসল মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24-এ। কিন্তু আমাদের মতো হতবাগা ফজলুর রহমান যখন হাত তুল্লা কইছি মরি নাই রে, এখনো জীবিত আছি রে রাজাকারের বাচ্চারা, মরি নাই। মুক্তিযুদ্ধ কিন্তু 71-এ হয়েছিল। আমার মায়ের ইজ্জত গেছিল, আমার বাবার সন্তান বর্ডারে পরে যুদ্ধ করে মারা গেছিল, সেই বাবার সন্তানকে কিন্তু বর্ডারে কবর দিয়ে এসেছি, মরি নাই এখনো। রক্তের সাগর সৃষ্টি ছিল পৃথিবীতে, এত কম সময়ে এত রক্ত কোন জাতি তার স্বাধীনতার জন্য দেয় নাই, বাঙালি জাতি 71 যা দিছে। কাজেই যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা পাক বাহিনীর সাথে হাত মিলায় করছিল, আমি বলি তারা আলবদর রাজাকার অথবা আলবদর রাজাকারের সন্তান। এই কথা বললে পরে আমার নামে হাজার হাজার গালি আসে, এত গালি আসে যেটা টলারেট করতে পারে না কোনো মানুষের, কিন্তু আমি টলারেট করি। আমাকে ডাকে মৌলবীরা ওয়াজ করে কয় ফজু পাগলারে চিনেন? আমার নাম নাকি ফজু পাগলা। ইউটিউবে জামাত শিবিরের কর্মীরা বলে ফজু পাগলারে চিনেন? আমি ফজু পাগলা। আমি তাদেরকে বলি হয় আমি ফজু পাগলা। আমি কিসের পাগলা জানো? আমি হইলাম মুক্তিযুদ্ধের পাগল, আমি হইলাম এই দেশের স্বাধীনতার পাগল, আমি হইলাম গণতন্ত্রের পাগল, আমি হইলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য পাগল, আমি হইলাম এদেশের ধর্ম নিরপেক্ষ শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ আমি সেই পাগল, আমি সেই পাগল। এবং সেই পাগল যতদিন বেঁচে থাকবো আর যাই করি মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোষ করবো না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে তাদের সঙ্গে কোনো আপোষ করবো না, যুদ্ধ চলতে থাকবে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে অপমান ও অবমাননা করা হচ্ছে, তা নিয়ে আপনার অভিমত কি? যে আপনি তো ইতিমধ্যে অভিমত একটু জানিয়েছেন, তা আমি আরো কিছু প্রশ্ন অথবা আমরা যেতে জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হলো, প্রথমেই শুরু করব ডক্টর ইউনূস, যার আমি একজন সাংবাদিক হিসাবে আমি অনেক ঘাটাঘাটি পড়াশোনা করে খুঁজে পাইনি 71 সন থেকে আজ পর্যন্ত রাজনৈতিক ভাবে বা অন্য কোনো ভাবে বাংলাদেশের জন্য এই ডক্টর ইউনূসের কোনো অবদান আমি খুঁজে পাইনি। যদিও উনি শান্তিতে নোবেল বিজয়ী, যেটা হয়তোবা অনেকেই মনে করেন যে এটা আমাদের গৌরবের বিষয়। কিন্তু গত পরশুদিন আল জাজিরাকে দেয়া বক্তব্যে তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন যে সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, আর সংস্কার যদি বড় হয় তাহলে নাকি নির্বাচন করতে হবে জুন মাসের মধ্যে। ইতিমধ্যে 8 মাস চলে গেল,
নবম মাসে পড়ছে। সংস্কার সংস্কার সংস্কারের কথা যে বারবার বলা হচ্ছে, আসলে দৃশ্যমান কোনো সংস্কার হয়েছে কিনা আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আরো কয়েকটা কথা বলতে চাই। নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না, বিদেশি ঋণ আসছে না বিদেশি ঋণ আসে নাই, বিনিয়োগ আসছে আসে নাই, কালো কানুন কালো আইন কি বাতিল হয়েছে না হয় নাই, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে না হয় নাই, ডিজাস্টার হয়েছে, পুলিশ হত্যার বিচার কি হয়েছে হয় নাই, জেল ভেঙে পলানো অপরাধীদের ধরা হয়েছে ধরা হয় নাই, থানা জেল লুট করা অস্ত্র উদ্ধার হয়েছে হয় নাই। তাহলে আপনার কাছ থেকে আপনি আমাদের দেশকে স্বাধীন বাংলাদেশ রূপান্তর করার একজন সশস্ত্র এবং সশরীরের বীর মুক্তিযোদ্ধা, আপনার কাছে আমাদের সকলের কাছ থেকে যে এই ইলেকশনের যেহেতু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যদি কোনো মৌলিক দায়িত্ব আসলেই থেকে থাকে, সেটা হওয়া উচিত নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তা এই সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকা কি এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রচেষ্টার ইঙ্গিত? প্লিজ। ওই যে আপনি যেমন আমেরিকাতে তার দুই একজন ইউটিউবার আছে, ফ্রান্সে প্যারিসে আছে, দূর থেকে যখন বলে কিসের ইলেকশন, কোন ইলেকশন এই দেশে হবে না, এটা হলো ছাত্র জনতার বিপ্লব হয়েছে, বিপ্লবের আবার ইলেকশন কি, এটা একটা বোঝা গেল। আবার উনি যে নতুন ছাত্রদেরকে বলছে তারাই তার কি তাদের নিয়োগকর্তারা যখন বলে কিসের ইলেকশন, হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত কোন ইলেকশন নাই। ওই যে নিয়োগকর্তাকে মানুষে তাদেরকে অনেক কথা বলে, ওই যে এনসিপি ন্যাশনাল চিটার পার্টি বলে, কেউ ক্রিমিনাল পার্টি বলে, ন্যাশনাল ক্রিমিনাল বলে। আমি এটা বলতে চাই না, তবে আমি এটাকে বলি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এটা ভালো বলেছেন খুব। চিলড্রেন পার্টি, এই ছেলেপেলেদের পার্টি যখন বলে কিসের ইলেকশন, হাসিনার ফাঁসি না হইলে ইলেকশন যারা যাবে এরা হইলো বিশ্বাসঘাতক, ভারতের দালাল। এখন নিয়োগকর্তায় যখন কর্মচারীরা অর্ডার করবো কিসের ইলেকশন, কিন্তু অর্ডার দিতে পারবেন না। আর এর পিছনে একটা কালো শক্তি আছে, যে শক্তিটা রাতের আধারে হাঁটে 54 বছর যাবত, 1971 সনে পরাজিত হয়েছিল সেই শক্তিটি। যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, 1000 বছরের স্বপ্ন নিয়ে যখন বাঙালি জাতি মনে করেছিল যে আমার যে বাঙালি মায়ের 1000 বছরের কান্না, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো শুন বুনেছি। এই যে আমার মায়ের বোনের 1000 বছরের মুনাজাত, মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত, হে ভগবান আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে মুগ্ধস্যুদের হাত থেকে মুক্তি দেবে। সেই মায়ের বোনের অস্ত্র জল মুছিয়ে দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত্র ধরলাম বাঙালির ছেলেরা, দিনের পর দিন, মাসের পর মাস, আমার মতো ফজলুর রহমান মায়ের আদর, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যখন যুদ্ধে গেলাম, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে, অমানিসার অন্ধকারে বাংকার থেকে যখন যুদ্ধ করলাম, স্বপ্ন যখন দেখলাম দেশ স্বাধীন হবে, বাংলার পূর্ব আকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, গণতন্ত্র হবে, মানুষের পেটের ভাত হবে, পরনের কাপড় হবে, স্বাস্থ্য হবে, চিকিৎসা হবে, শিক্ষা হবে, ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এই দেশে মানুষ হবে, আমরা সারা পৃথিবীব্যাপী মাথা উঁচু করে বাঙালি জাতি দাঁড়াতে পারবো। তখন বাঙালির যে অধম সন্তানেরা, বাঙালির যে পাপী সন্তানেরা বাংলার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আল বদর আল শামস রাজাকার হিসাবে, সেই সন্তানেরা তারা পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের গ্লানি 54 বছরে তারা ভুলতে পারে নাই। তাদেরই আজকের প্ররোচনায় আমি দেখতেছি, এই অন্ধকারের কালো শক্তির প্ররোচনায় নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে। বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে।
ওই আমার সেন্ট মার্টিন দ্বীপ, যে সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে 54 বছর আগে পাকিস্তানের তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড। সেই ফারল্যান্ডে সে 1970 সনের 23শে মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা 169 সিট পেয়ে যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, সেই ফারল্যান্ডে শেখ মুজিবকে বলল, শেখ মুজিব আপনি স্বাধীনতা পাবেন, একটা কথা আপনি রাখেন, আমেরিকাকে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা একটু দিয়ে দিবেন স্টিমার বেরানোর জন্য। সেই বাংলার নেতা শেখ মুজিব কইছিল, আমার দেশের আমার মৃত্যু না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমি কাউকে ছেড়ে দেব না। এখন আমি জানি না সেন্ট মার্টিন দ্বীপ আমার আছে কিনা। আমি জানলাম আমার আরাকানে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হচ্ছে। আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত স্বার্থকে তারা কোথায় বিক্রি করে। মিয়ানমারের সাথে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই অনির্বাচিত অসাংবিধানিক সরকার যে গ্রহণ করলেন, আপনি যে কথাটা শুরু করলেন, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি নয়? আমি তো বললাম রে ভাই, আমি তো বললাম ছেলে ঘুমালো, আবার কানতে হবে আপনাকে, মা বাপ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গিয়ে এলো দেশে, আপনাকে আবার কানতে হবে। আমি তো বললাম কথাটা, আমি কত বলবো, একাকি এত কথা বলা যায়? কেউ কথা বলে না কেন? বাঙালি জাতির কেউ কথা বলে না কেন? কেন শেখ হাসিনা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো যে পরিবেশে লাখ লাখ কোটি কোটি আওয়ামী লীগাররা বুবার ভূমিকা অবতীর্ণ হয়েছে? বুবা, এরা বুবা, এদের মুখ সেলাই করা, শুধু যান বাঁচানোর জন্য ভীত হয়ে ঘরে বসে থাকবে আর বাইরে পালায় যাবে। হলো কেন? আর কে কথা বলে না তো? আমার দল বিএনপি কিছু কথা বললে পরে জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উপরে ঝাঁপাইয়া পড়ে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমাদের সেই চট্টগ্রামের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রিজভী, শামসুদ্দিন দুদু, সবাই যখন কথা বলে ঝাঁপাইয়া পড়ে, তাদের তো একটা চিন্তারে, একটা বড় দলের চিন্তারে, তারা তো বিএনপির হয়ে কথা বললে। আর আমি বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযোদ্ধা হইয়া, কথাটা ডিফারেন্স আছে কিন্তু। কারণ আমি কেন মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি? আমি তো এতদিন সবসময় বিএনপির হয়েই কথা বলছি, মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি যখন জামাতে ইসলামের পত্রিকায় লেখা হয় যে 71 সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল বাংলাদেশের জন্য, তারা আল্লাহর কাছে মাপ চাও। এটা মুক্তিযুদ্ধ ভুল ছিল। তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব? আমার জীবন কি বৃথা চলে যাবে? আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে? আমার মায়ের ইজ্জত কি বৃথা চলে যাবে? আমার শিশুর কান্না কি বৃথা চলে যাবে? আমার ঘরে একজন আমার স্ত্রী আছে, তার আপন 2 ভাই মুক্তিযুদ্ধের শহীদ। আমার প্রতিদিন তাকে দেখলে পরে শহীদের গুণ মনে, 2 ভাই, আপন 2টা ভাই শহীদ মুক্তিযুদ্ধে। আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো, সারাদিন শুধু কাঁদতো, আমার 2টা ছেলে গেল, তুই কেন ফিরে আসলো না? সব বৃথা চলে যাবে কেন? ওই আজকের ছেলেদের 3 মাসে 300 কোটি টাকা বানানোর জন্য, সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য, সাইড বর্ষার মুরাদ নাই 4 কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমার সবকিছু বিসর্জন দিতে হবে? যে ইউনূস সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না, কোনোদিন মুক্তিযুদ্ধের আনঅফিসিয়ালি মুক্তিযুদ্ধের জন্য 54 বছরে একটি কথা বলে নাই, মুক্তিযুদ্ধের প্রতি যার কোনো ধরনের কমিটমেন্ট নাই, তারকে শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, এবং এখানে অনেক আছে তার মন্ত্রিসভায় রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না? এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে। আমি আপনাকে বলি, বুকটা কি বলবো, বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস। আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়া হয়েছে। কার বই নিয়ে যাওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে, কাজী নজরুল ইসলামের বই থাকতে পারবে না। 2 লাখ টাকার বই ওই টাঙ্গাইলের দনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে যাওয়া হয়েছে। অকল্পনীয় ব্যাপার।
এই অমানুষ নরাদম নরপশুর বাচ্চা এরা কারা? ওই একটা কথা তো বলেন নাই, এখানে তো শিক্ষামন্ত্রী একজন আছে, কে শিক্ষামন্ত্রী, কোন গায়ের বাছুর, আমি তাকেও চিনি না, কিন্তু সে তো বললো না যে বই কারণ এসে তাদেরকে আগে লাইব্রেরি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না, কাজী নজরুলের বই পড়তে, এগুলো তো করতো 1960, 61, 62 আইয়ুব খানের আমলে এইসব কাজ হয়েছে। আইয়ুব খানের আমলে এইসবগুলো ছিল ছিল। এখন আইয়ুব খানের বাচ্চা কারা? যারা আইয়ুব খানের আইন করে। কি আইন করে আইয়ুব খানের আইন? দেখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেম্বার হবে আগে, পরে মেম্বারের বুটে চেয়ারম্যান, এই আইনটা করেছিল কে? বিডি মেম্বারের আইন। আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্রের কথা আমাদের মনে আছে। আইয়ুব খানের সন্তান, আইয়ুব খানকে এরা ফিরায় আনতে চায়। আমি আপনাকে বলি এরা কি করতেছে। ওই যে কয়েকদিন আগে, 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দিছে। কেন? সে বললো 71-এর কথা। একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে, সরাসরি সভায় হুমকি দিয়েছে।